জাতির নেতৃত্ব আমরা পেয়েছি। এই তরুণদের নেতৃত্ব নিয়ে আগামীতে এই নেতৃত্বকে দিয়ে আমরা এই বাংলাদেশ স্বয়ং করার জন্য আমরা এই মাঠে ময়দানে ছড়িয়ে বেড়াচ্ছি। আপনারা আমাদের পাশে থাকুন, তরুণ নেতৃত্বের হাতকে শক্তিশালী করুন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ এই তরুণদের সাথে আছে, এই তরুণদের সাথে নিয়ে বাংলাদেশ করে তুলব ইনশাআল্লাহ। স্লোগান হবে ঢাকা, ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন জাতীয় যুব পরিষদের সংগ্রামী সভাপতি এস এম শামসুল আলম নিক্সন। এস এম শামসুল আলম নিক্সন। জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক যুব সমাবেশের আজকের এই সভার সহযোগিতা সভাপতি বাংলাদেশের তারুণ্যের অহংকার গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নূর উপস্থিত আছেন, গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, আমার খুবই প্রিয়, খুবই পছন্দের একজন মানুষ, যার যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সহযোদ্ধা নাদিম সহ উপস্থিত নেতৃবৃন্দ, দেশের ঐতিহ্যবাহী যুব সংগঠন জাতীয় যুব পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সাথী বন্ধুরা, একজন খুনি, একজন চোর, একজন ডাকাত এদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে। আমরা মনে করেছিলাম যে ভারতের সরকার একটি গণতান্ত্রিক সরকার, কিন্তু না, তারা এত বড় একজন নরঘাতককে আশ্রয় দিয়ে এদেশে আবার নতুন করে তারা আগ্রাসন সৃষ্টি করছে। বন্ধুরা, আপনারা জানেন ভারতীয় আগ্রাসন এদেশে এই নতুন নয়। স্বাধীনতা উত্তর এদেশে এই ভারতীয় সরকার আমাদের বেলুবাড়ি নিয়ে গিয়েছিলেন, আমাদের তালপট্টি, আমাদের দক্ষিণ তালপট্টি। চলমান যে আইন, সে আইনে দেশবাসী বা আমরা যুব সমাজ তাদের বিচার চাই না। আমরা চাই এই গণহত্যাকারীদের জন্য এই সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা চাই অনতিবিলম্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিল চলমান সরকার গঠন করবে। আমরা চাই এই আগামী দিনে এই আগ্রাসনের বিরুদ্ধে এদেশের যুব সমাজ গর্জে উঠবে। সাথী বন্ধুরা, আপনারা জানেন ভারতীয় আমাদের পতাকায় হাত দিয়েছে, আমরাও কিন্তু এদেশের যুব সমাজ তাদের অনেক কিছু করতে পারি। আমরা চাই এই ভারতের আগ্রাসন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ধরে আনার জন্য এই ডক্টর ইউনূস সাহেবের সরকার প্রয়োজনে জাতিসংঘের সহযোগিতা কামনা করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, জয় হোক মেহনতি মানুষের। এই জাতীয় যুব সমাবেশে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি এবং সংহতি প্রকাশ করছি। আজকে ভারতীয় আধিপত্য এবং আগ্রাসন বিরোধী এই সমাবেশ আয়োজন করার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। এই যুব অধিকার পরিষদ 2021 সালে যখন গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমন করছিলেন, তখন আমরা দেখেছি যে যুব অধিকার পরিষদ নরেন্দ্র মোদীর আগমন বিরোধী দুর্গ গড়ে তুলেছিল। তৎকালীন খুনি হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যুব এবং ছাত্র প্রায় 54 জন নেতাকে সেই সময় গ্রেপ্তার করে। ভারতের আগ্রাসন কত সুপরিকল্পিত
তার একটু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখেছেন 2009 সালে খুনি হাসিনা যখন বাংলাদেশের মসনদে আসেন, তখন বিডিআর বিদ্রোহের নামে বিডিআর হত্যাকাণ্ড চালানো হয়। এটা ভারত বড়াইবাড়ি সীমান্তে বিডিআর এবং বিএসএফ এর যে যুদ্ধ হয়েছিল সেটার প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড চালায়। আজকে 825 জন বিডিআর এর জন নিরপরাধ ভাবে বিনা বিচারে 16টি বছর থেকে জেলে আছে। আমরা ভারতকে বলতে চাই, ভারতের জনগণকে বলতে চাই, তোমরা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরাও গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা স্টেট পলিসি, ভারতের সাথে, ভারতের সরকারের সাথে আমাদের সরকারের সম্পর্ক মেনে নেব ন্যায্যতার ভিত্তিতে। কোন দাদাগিরি আমরা মেনে নেব না। ধন্যবাদ সকলকে। ভারতীয় আগ্রাসন বিরোধী এই সমাবেশে সবাইকে ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। বন্ধুরা, আপনারা জানেন আমরা পদে পদে ভারতের দ্বারা নিষ্পেষিত হচ্ছি এবং ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয় যেভাবে নাক গলায়, আমরা এর বিরুদ্ধে সোচ্চার থাকলেও আমাদের কতগুলো বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আমরা যে তাদেরকে রুখে দিতে চাচ্ছি, এখনো কিন্তু সেই মোদির দোসররা এবং রয়ের এজেন্টরা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে সর্বদা 24 ঘন্টা সতর্ক থাকতে হবে, যেন তারা কোনো অবস্থাতেই আমাদের উপরে ছবল না মারতে পারে। এবং পরাজিত ফ্যাসিস্ট কিন্তু হাসিনাও কিন্তু ওখানে বসে বসে ষড়যন্ত্র করছে। সর্বদা বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয় আমি প্রত্যক্ষভাবে খেয়াল করলাম, বাংলাদেশের যেহেতু ভারত আমাদের 3 দিকে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশের জনগণও একটা কারণে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট ভারতের উপরে, সেটা হলো চিকিৎসা নিতে প্রচুর বাংলাদেশিরা ভারতীয় যায়। অতএব এই বিষয়টা প্রথমেই বাংলাদেশকে সমাধান করতে হবে। আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো এবং স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো, অনতিবিলম্বে বাংলাদেশের প্রতিটি বিভাগে একটি করে বিশেষায়িত হসপিটাল করে ভারতীয় আগ্রাসন ঢুকে দিতে হবে। সবাইকে ধন্যবাদ। জনতার অঙ্গীকার দেশ হবে, আমাদের অঙ্গীকার দেশ হবে। 2002 সালে যখন ইসরায়েল জেনিন শহরে গণহত্যা চালাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে কসাই মোদী বলা হয়, তিনি গুজরাটের আহমেদাবাদের রাস্তায় মুসলমানের রক্তে রঞ্জিত করেছিল এই নরেন্দ্র মোদী। সংগ্রামী উপস্থিতি, আজকে 2024 সালে আমরা এসে দেখছি যখন এই ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপর গণহত্যা চালাচ্ছে, ওই মুহূর্তে এই নরেন্দ্র মোদী জাহাজ ভর্তি করে ইসরায়েলের উদ্দেশ্যে অস্ত্র পাঠিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ইসরায়েলের অস্ত্রের দরকার নাই, তারপরও কেন অস্ত্র পাঠায় জানেন? 2টা কারণ। একটা হলো মুসলিম বিদ্বেষ, আর একটা হলো ভবিষ্যতে এই ভারত ইসরায়েলের মতো আমাদের দেশে গণহত্যা চালালে ইসরায়েল যেন ভারতের পাশে থাকে, সেজন্য অস্ত্র সহায়তা করে। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ বলবো, যেহেতু 1992 সালের এই ডিসেম্বর মাসে আমরা স্লোগান দিয়েছিলাম মসজিদ ভাঙার পরিণাম ভারত হবে খান খান, যখন বাবরি মসজিদ এই 1992 সালের 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদকে শহীদ করা হলো, আমরা যেমনি ভাবে বলেছিলাম আজকের দিনে বলবো, ভারতে শুধুমাত্র গরুই জবাই দেওয়ার কারণে, গরুর মাংস খাওয়ার কারণে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আমি স্পষ্ট জাতীয় যুব সমাবেশ ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী এই সমাবেশকে সাধুবাদ জানাচ্ছি।
আজকে 13ই ডিসেম্বর, তাই না? আগামীকালকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। তার 2 দিন পরে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, তাই না? তাই তো আমরা বারবার বলে আসছি, আপনারা আওয়ামী লীগ এবং তাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা থেকে নিষিদ্ধ করুন। আমরা দেখলাম যে এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও তাদের অবস্থানকে স্পষ্ট করা হয়েছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগ এবং তাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতাকে নিষিদ্ধ করা হচ্ছে না। আমরা আজকে দেখলাম ছাত্রলীগ তারা মিছিল করছে, নিষিদ্ধ সংগঠন। আবার আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে আগামী 14ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বর। আমরা সরকারকে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি এইভাবে করে আওয়ামী লীগের পুনর্বাসনের রাস্তাকে উন্মুক্ত করতে চান? যদি আপনারা সেটি না চান, তবে এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক তৎপরতা এবং আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, আগামীকাল 14ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বর বাংলাদেশের কোথাও এই ফ্যাসিবাদী খুনিদের কার্যক্রম বের করলে তাদেরকে প্রতিহত করা হবে। কারণ তাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের অনুশোচনা শুনি নাই, তাদের কোনো সংস্কারের কথা শুনি নাই, ক্ষমা চাওয়ার কথা শুনি নাই, বরং শুনেছি এই খুনি হাসিনাকে তারা আবার ফিরিয়ে আনতে চায়। তারা বলছে এই হাসিনা ছাড়া বাংলাদেশ নাকি ঠিকভাবে চলছে না। পাশাপাশি বলতে চাই যে ভারত থেকে এখন উস্কানি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে 18 মিনিটে তারা বাংলাদেশ দখল করে নেবে। আমি কংগ্রেসকে ধন্যবাদ জানাই, তারা বিজেপির উগ্রবাদীদের এই সমস্ত বক্তব্য এবং কার্যক্রমের নিন্দা জানাচ্ছে। আমি আরেকটি জিনিস স্পষ্টভাবে বলে আমার বক্তব্য শেষ করব। এখন একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আমাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বললেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করছে। এখানে দুটি বিষয়কে স্পষ্ট করতে হবে। রাজনৈতিক দলগুলোর অস্বস্তির জায়গা রয়েছে, কারণ রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে যখন রাজনৈতিক দলগুলো মনে করছে যে সংস্কারের কথা বলে নতুন রাজনৈতিক দল কিংস পার্টি তৈরি করার কাজ চলছে। তাই বলতে চাই, সংস্কারের কথা বলে কোন কিংস পার্টি তৈরি করার কাজ করা যাবে না। তবে রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের দূরত্ব তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, এবং রাজনৈতিক দলগুলো যে নিরপেক্ষতার জায়গায় আপনাদেরকে বসিয়েছে সেটি কিন্তু তারা আর সেই সুযোগ কিন্তু দিবে না। আবার রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এক সাগর রক্ত, এত জীবনের বিনিময়ে যে গণ অভ্যুত্থান আমরা পেয়েছি, নতুন বাংলাদেশের আমরা সুযোগ পেয়েছি, সেজন্য সংস্কারের সুযোগ অবশ্যই অবশ্যই দিতে হবে। আর বলতে চাই, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে যেটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের বিরুদ্ধে আন্দোলনের অগ্নিগর্ভ থেকে গড়ে উঠেছে, সেই দলের নাম কি? একমাত্র দল যারা বিরোধিতা করে অন্যায় ও বিচারের প্রতিবাদ করে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গণ অধিকার পরিষদ। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে এই তারুণ্য নির্ভর রাজনৈতিক দল বাংলাদেশের মানুষকে পথ দেখাবে এবং ইনশাল্লাহ 300 আসনে প্রার্থী দিবে, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। এই জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। ভারতীয় আগ্রাসন, অ্যাকশন অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, উগ্রবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় যুব সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এই জন্য যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। আপনারা নিশ্চয় জানেন এই বাংলাদেশে
চক্রান্ত জনগণ মেনে নেবে না। আমরা একটি কথা স্পষ্ট বলবো, ভারতের পররাষ্ট্র সচিব বলেছে যে শেখ হাসিনা দিল্লিতে বসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে সেটা ভারত সমর্থন করে না। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে কিভাবে শেখ হাসিনা ভারতের আশ্রয় পাচ্ছে সেখান থেকে বক্তব্য দিচ্ছে? আপনাদেরকে সেটা স্পষ্ট করতে হবে। আর বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে, এই শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশকে দেশে শান্ত থাকতে দিবে না। সুতরাং এই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। সবশেষ আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতা রাজপথে নেমে জীবন দিয়েছে, একটি নতুন সরকার গঠিত হয়েছে। আমরা অত্যন্ত ব্যথিত হই এই সরকারের পৃষ্ঠপোষকতায়। আমরা দেখছি অনেকেই কিংস পার্টি করার দিকে এগিয়ে যাচ্ছে। একইভাবে আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এই বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য তারা বিরাজনীতিকরণের যে বক্তব্য দিচ্ছে সেটাই গণতন্ত্রকামী মানুষ সেটা মেনে নিতে পারবে না। আমরা আপনাদেরকে বলবো, আপনাদেরকে সংস্কারের জন্য সময় দিতে চাই, কিন্তু সংস্কারের দোহাই দিয়ে বাংলাদেশে 111-এর সময় 111-এর মতো কোনো যে বিরাজনীতিকরণের কোনো সুযোগ আপনাদেরকে জনগণ দিবে না। আজকে আপনাদেরকে বুঝতে হবে, এই ভারত আপনাদের এই রাজনৈতিক দলগুলোর সাথে বিরোধের কারণে ভারত সেখানে সুযোগ দিতে পারে। তাই জনগণের ম্যান্ডেট অনুযায়ী আপনারা আগামী নির্বাচনের জন্য কাজ করুন। আজকে যুব অধিকার পরিষদের প্রোগ্রামের জন্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। জনাব নাদিম হাসান, তোমার আমার পরিষদ, তারুণ্যের পরিষদ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বলবীর বল উন্নতম মসির, শির নেহারিয়া মারিনত শির, ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফলক তলক গলক ভেদিয়া খোদার আসন আরশ ছাড়িয়া উঠিয়েছি আমি চির বিস্ময় এই বিশ্ববিধাত্রী। মমলটে জলে ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা এখানে ভারতীয় আধিপত্য এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সকল নেতা কর্মীরা একত্রিত হয়ে বলে দিতে চাই, বাংলার মাটি কারো আধিপত্য মেনে নেবে না। তোমাদের দাদাগিরি চলবে না। বাংলাদেশের মানুষের সম্পর্ক হবে ভারতের জনগণের সঙ্গে। তোমরা যে হাসিনাকে পাঠিয়েছিল, সেই হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে আমরা তাড়িয়েছি। তোমাদের আধিপত্য এবং তোমাদের আগ্রাসনকেও আমরা তাড়াবো। বাংলার যুবকরা এখানে জীবিত আছে, বাংলার যুবকরা সংগ্রাম করতে প্রস্তুত আছে। সাবধান হয়ে যাও, তোমার আগ্রাসন, তোমার আধিপত্য, তোমার গোলামি বাংলার জমিনে চলবে না, চলবে না, চলবে না। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অসম্প্রীতি নাই। বাংলার মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে। অতএব এই সম্পর্ককে যদি তোমরা উস্কানি দিয়ে অশান্ত করতে চাও, তাহলে তোমাদের ভারত আর একত্রিত থাকবার সুযোগ থাকবে না। তোমাদেরকে আমরা খণ্ড বিখণ্ড করে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতের সরকার তারা এদেশের হিন্দুদের শান্তি চায় না, নিরাপত্তা চায় না। বাংলার মাটি থেকে সেভাবে তাদের
স্বৈরাচারী শাসনকে জনগণ উৎখাত করেছে, ঠিক একইভাবে ভারতের জনগণ, ভারতে সেই বর্তমানে বিজেপি হিন্দুত্ববাদী উগ্র মোদী সরকার রয়েছে, তাদের বিরুদ্ধেও আন্দোলন সংগ্রাম করে তুলুন। মোদীর হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে উৎখাত করুন। বাংলার জনগণ আপনাদের সেই গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বর্তমানে বাংলাদেশে দেখছি সীমান্তে লাশ পড়ছে, আমাদের বিজেপিরা কি করছে? আমাদের এটি বড় প্রশ্ন। আমরা দেখতে পাই আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদেরকে খণ্ড খণ্ড মিছিল করতে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কোনো কাজ কি করে না? বাংলার পুলিশ, বাংলার সেনাবাহিনী, বাংলার বিজেপি, তারা কোথায়? জনগণের বুকে গুলি চালাইতে যদি পুলিশকে মাঠানো নামানো যায়, বিজেপিকে মাঠানো নামানো যায়, ওই স্বৈরাচারী পতিত ফ্যাসিস্ট সরকার উগ্র হিন্দুত্ববাদের গোলাম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কেন ধরা যাচ্ছে না? অতএব আপনাদেরকে জবাব দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরার জায়গায় আপনারা মুসলিমেও কিছু গজিওটা ছাত্র সংগঠন, কিছু নাগরিক সংগঠনকে বড় প্রশ্রয় দিচ্ছেন। তারা এখনো রাজনৈতিক দল হয়ে উঠতে পারে নাই, কিন্তু 300 আসনে প্রার্থী দেবে ঘোষণা দিচ্ছে। 2 দিন আগেও ছিল ছাত্র নেতা, আজকে যখন তারা জেলায় যায় তাদের 60 থেকে 100টা শুধুমাত্র তরুণী তৈরি হয়। এই তরুণের টাকা কোত্থেকে আসে? তারা এখনো পর্যন্ত রাজনৈতিক দল হতে পারে নাই, 300 আসনে প্রার্থী দেবে এইরকম ঘোষণা তারা কিভাবে নেয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সংগঠন করা হয় তখন বলা হয়েছিল ছাত্র নেতাদেরকে যে তোমরা তোমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে অরাজনৈতিক হয়ে এই প্ল্যাটফর্মে আসো। আর আজকে আমরা দেখছি সেই প্ল্যাটফর্মের আশেপাশে কিছু সংগঠন তৈরি হচ্ছে এবং তারা রাজনীতির ঘোষণা দিচ্ছে। অতএব সরকারি অর্থে, রাষ্ট্রের অর্থে, সরকারি পৃষ্ঠপোষকতায় হাসিনা 4টা থেকে 5টা দলকে নিবন্ধন দিয়েও রাজনীতির মাঠে টিকতে পারে নাই। অতএব এখন যদি কেউ কিংস পার্টি হয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চায়, বাংলার মানুষ মেনে নেবে না। আপনারা মেনে নেবেন? আপনারা মেনে নেবেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, যুব নেতা কর্মীদেরকে সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে। 71-এর মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামকে আওয়ামী লীগ যেমন নিজেদের পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করেছিল, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে যাতে কেউ তাদের পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করতে না পারে সেদিকে আপনাদেরকে সচেষ্ট সজাগ থাকতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে সবাইকে যারা দূর দূরান্ত থেকে আজকের সমাবেশে এসেছেন, এই সমাবেশকে সফল করেছেন, কষ্ট স্বীকার করেছেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ওই দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন। ধন্যবাদ। তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, যে খুনি হাসিনা এই দেশে হাজার হাজার মানুষকে হত্যা করে ভারতে আশ্রয় নিয়েছে, আমার আজকে আফসোস করে বলতে হয় ভারতের সাথে বর্তমান সরকার
এই শেখ হাসিনাকে ভারতে রেখে কিভাবে কূটনীতিক সম্পর্ক চালু করে। আমি প্রথমেই যেটি চেয়েছি এবং আজকের সমাবেশ থেকে বলতে চাই যে শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করে তারপর হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন সম্ভব। আর নয়তো কোনোভাবে আজকে যে বাংলাদেশ নিয়ে চক্রান্ত চলছে এই চক্রান্ত কখনোই শেষ হবে না। আমাদেরকে মনে রাখতে হবে ফেলানির রক্তের উপর, আবরারের রক্তের উপর এবং সীমান্তে প্রায় 2000 ভারতীয় বাহিনী কর্তৃক নিহত বাঙালির রক্তের উপর আজকে আমরা দাঁড়িয়ে আছি। আজকের যে 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এই গণ অভ্যুত্থান তাদের রক্তের উপর। সুতরাং সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ভারতের সাথে কোনো সমঝোতা হবে না। ভারতের সাথে যদি সমঝোতা করতে হয় তাহলে এই গুজরাটের যে মোদি তার আগে বিচার করতে হবে। সেখানে যে মুসলিম নিধন চলছে ভারতীয় মিডিয়া যেভাবে অপপ্রচার চালাচ্ছে সেটি আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। ভারত পরিকল্পিতভাবে এই দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চাচ্ছে, যার ফলশ্রুতিতে এদেশের হাজারো বছরের যে হিন্দু মুসলিম সংস্কৃতি ছিল, সম্প্রীতির বন্ধন ছিল, সেই বন্ধনকে চূর্ণ বিচ্ছিন্ন করে এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বর্তমান ভারত সরকার। সেটি এই বাংলাদেশের জনগণ কখনোই হতে দেবে না। আমরা আজকের এই যুব সমাবেশ থেকে স্পষ্টভাবে উল্লেখ করে দিতে চাই এই 24-এর বাংলাদেশে আর যদি বাংলাদেশের সীমান্তে আর যদি একটি গুলি চালানো হয় তাহলে এদেশের প্রত্যেকটা জনগণ সেটি পায়ে পায়ে করে হিসাব নেবে। সীমান্তের হত্যা চিরতরে বন্ধ করতে হবে। ভারতের সাথে নতুন করে যদি কোনো সম্পর্ক হয় সেটি ভারত থেকে সেই হাসিনাকে বিতাড়িত করার পর নতুন করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে। পরস্পরের দেশের সাথে পারস্পরিক যে সম্পর্ক হয় সেই সম্পর্কই হবে। সেই সম্পর্ক কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। আজকের সমাবেশ থেকে শুধু এইটুকু বলতে চাই, আপনার ফাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না, ফেলানির রক্তের সাথে বেঈমানি করা যাবে না। সীমান্তে 2000 যে শহীদ বাঙালি তাদের রক্তের সাথে বেঈমানি করে কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, জনাব রাশেদ খান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের নেতৃবৃন্দ আমাদের মাঝে আছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাক্তার সাবেক ভিপি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণনেতা নুরুল হক নূর, আমার সামনে সাংবাদিক ভাইরা এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এইখানে সবাই স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারত তাদের মনোবলী বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আমি এই স্লোগান ধরেছিলাম নির্বাচনের আগে। এই স্লোগান আমি দেখলাম ভারতীয় কয়েকটি গণমাধ্যমে
সেখানে তারা সম্প্রচার করেছে। সেখানে তারা হেডলাইন দিয়েছে মন্দিরে আগুন দেওয়ার আহ্বান, হিন্দুদের বাড়িঘর ভাঙার আহ্বান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2018 সালের পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যে সংগঠনটি সবথেকে বেশি সোচ্চার ভূমিকা রেখেছে সেই সংগঠনটির নাম ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, তখন ডাকসুতে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল। আমাদের সভাপতি নুরুল হক নূর, সেই সময়কার ডাকসুর ভিপি, আপনারা দেখেছেন তার রুমের মধ্যে কিভাবে ওই কুলাঙ্গার সাদ্দাম এবং সঞ্জিদের নেতৃত্বে ভারতীয় এদেশীয় রয়ের এজেন্টরা আমাদের হত্যার চেষ্টা করেছিল। আমাদের নেতৃবৃন্দরা, সেই তুহিন ফারাবি এবং এপিএম সুয়েল, আপনারা ভুলে যাননি, তারা আইসিতে ছিল, কারুর কারুর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। আমাদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের উপর যে হত্যা চেষ্টা করা হয়েছিল পুরো বাংলাদেশের মানুষ আপনারা জানেন। এর আগে কেউ আনুষ্ঠানিকভাবে রাজপথে নেমে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। একমাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সেই দিন আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এরপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, সেখানে শেখ হাসিনা স্বৈরাচার আর এক স্বৈরাচার মোদিকে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছিল। আমরা ওই সময় এত বড় সংগঠন হই নাই, আমরা তরুণরা আমরা মোদিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। আমরাই কিন্তু সর্বপ্রথম নেমেছিলাম, অন্য কোনো দল নামে নাই, এমনকি হেফাজতে ইসলামও নামে নাই। সেই সময় আমাদের 64 জন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। এই যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল সহ আমাদের নাই নেত্রী মায়া সহ অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। ছাত্রনেতা রবিউল আলামী নাটিয়া সজল সহ আপনারা দেখেছেন এই শাহবাগ থানায় সেই এডিসি কুখ্যাত হারুনের নেতৃত্বে তাদেরকে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। তাদের চোখে গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছিল, তাদের অন্ডকোষে একের পর এক লাথি মারা হয়েছিল। তাদেরকে রিমান্ডে ব্যাপকভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে ওই এডিসি কুখ্যাত হারুন তাদের উপর হামলা করেছিল, নির্যাতন করেছিল। এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমাদের দল ঘোষণার পর থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে অসংখ্য সমাবেশ এবং প্রতিবাদ করেছি। আমরা এই পল্টনে আপনারা দেখেছেন 7ই জানুয়ারি নির্বাচনের আগে এবং 28 অক্টোবরের পরে আমরাই সর্বপ্রথম স্লোগান দিয়েছিলাম, হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। এখানে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে সেই ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, এই স্লোগান বাংলাদেশের আর কোন সংগঠন আমাদের আগে দেয় নাই। হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। এটি হলো গণ অধিকার পরিষদ। 18 সালে আমরা কোন সংস্কার আন্দোলন করেছি। এই 24 সাল পর্যন্ত লাগাতার লড়াই চালিয়ে গেছি। এই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন। 10 দিন রিমান্ডের নির্মম নির্যাতনের পরে তিনি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে আর 5% ধাক্কা দাও। আজকে এই সরকারের কাছে আমার প্রশ্ন, নুরুল হক নূর এত বড় কলিজা, এত বড় সাহস নিয়ে রিমান্ডে থাকার পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হ্যান্ডকাপ পরা আবারও রিমান্ডে দিয়ে যাচ্ছে, এই ঘোষণা দিয়েছিল। এরপরে সারা বাংলাদেশের মানুষ অনুপ্রেরণা এবং সাহস পেয়েছিল। ওই সময় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একজন সমন্বয়ক মাঠে ছিল না। মাঠে ছিল কে? এই ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা।
হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে এসেছিল, আর যে ছাত্র নেতা ওইখানে নেতৃত্ব দিয়েছিল হাইকোর্টের সামনে, তার নামটি হলো বিনিয়ামিন মোল্লা। আজকে সরকার গঠন করেছেন, বড় বড় কথা বলছেন, রাজনৈতিক দল গঠন করবেন, সংস্কার করবেন। গণ অধিকার পরিষদের প্রতিনিধি কোথায়? এই সরকার একপাক্ষিক ভাবে আপনারা গঠন করেছেন। ৭১-এর পরে যেমনি ভাবে শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাকে দখল করা হয়েছিল, আজকে ঠিক একই কায়দায় একইভাবে আজকে আপনারা ক্ষমতা দখল করেছেন। আপনারা একের পর এক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। আপনারা বলছেন আমি জানি না, অমক বলছে আমি জানি না, প্রধান উপদেষ্টা জানে না, ৩ জন ছাত্র নেতা জানে না, সবকিছু জানে কে? আসিফ নজরুল। অথচ সেই উপদেষ্টা সিনেমা করছে, তার সিনেমা আসিফ নজরুল দেখতে যাচ্ছে না, অন্যরা যাচ্ছে। মানে কি? আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের নামে। কিংস পার্টি গঠনের পাইতারা এদেশের জনগণ মেনে নিবে না। আপনাদের কাছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিয়েছে, কিংস পার্টি গঠনের দায়িত্ব দেয় নাই। স্পষ্টভাবে বলতে হবে কথাগুলো। কারণ কি? কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা বলেছিলেন আপনারা শহীদের তালিকা তৈরি করবেন। কোথায় শহীদের তালিকা? আপনারা বলেছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেবেন। কয়জন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন এই 4 মাসে? আমরা এখনো পর্যন্ত সেটি জানি না। আপনারা এখনো পর্যন্ত আমাদের যোদ্ধাদের তালিকা তৈরি করতে পারেন নাই। এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় তারা কাটাচ্ছে। তাহলে কি করলেন? রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন, ভালো কথা, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। কিন্তু আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে আপনারা বলছেন আজকে আমরা নাকি নির্বাচন চাচ্ছি, আমরা নাকি আপনাদেরকে ব্যর্থ করতে চাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই জাতীয় সংলাপের আহ্বান করেছিলাম। আমরা এই সরকারকে সহযোগিতা করছি, প্রত্যেকটা দল এই সরকারকে সহযোগিতা করছে। সুতরাং এই ধরনের মিথ্যাচার করবেন না। প্রত্যেকটা দল সংস্কার চাই। সর্বশেষ বলবো, বিএনপি তার অবস্থান ক্লিয়ার করেছে, অন্যান্য দল তার অবস্থান ক্লিয়ার করেছে। গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না? কেন? কি কারণ আমরা জানতে চাই। আগামী নির্বাচনে স্পষ্টভাবে বলছি, আগামী নির্বাচনে যদি আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ার কোন ধরনের প্রেক্ষাপট তৈরি করেন, আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব। আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা নির্বাচনে অংশ নিতে পারবে না। ভারতের সাথে কোনো প্রীত চলবে না। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে এবং যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শেখ পরিবারের সাথে কি আপনাদের চুক্তি হয়েছে? কেন কেন কি কারণে এখনো পর্যন্ত শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হলো না? সেই প্রশ্ন প্রধান উপদেষ্টার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সভাপতি জনাব মঞ্জুর মোর্শেদ মামুন, জনাব মঞ্জুর মোর্শেদ মামুন। আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যুব অধিকার যখন প্রতিষ্ঠিত হয়েছিল সে 2020 সালে 7 জানুয়ারি আমরা প্রথম ফেলানি হত্যার বিচারের দাবিতে ভারতীয় হাই কমিশন ঘেরাও করি। ঠিক তার পরের বছর 2021 সালে গুজরাটের খোসায় নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আগমন করে তার বিরুদ্ধে লাগাতার কর্মসূচি গ্রহণ করে 2021 সালের 25 মার্চ যুব এবং ছাত্র অধিকার পরিষদের ব্যানারে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে যখন প্রতিবাদ মিছিল করা হয় সেখানে ভারতীয় পুলিশ
আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা তারা আমাদের উপর হামলা করে 54 জনকে গ্রেপ্তার করে। অনেকের রক্ত, শ্রম, ঘাম, ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ভারতের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে উঠেছে। 2023 সালে নির্বাচনের আগে ভারতের পরিকল্পনায় যখন দাবি নির্বাচনের দিকে আওয়ামী লীগ যাচ্ছিল, ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর এই বাংলাদেশে প্রথম ভারত খেদা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। আমরা স্পষ্ট বলতে চাই, ভারতের সাথে আমরা বলতে চাই না। বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। কোন অসম সম্পর্ক আমরা চাই না। বাংলাদেশকে আপনারা যদি মনে করেন হায়দ্রাবাদ, সিকিম, তাহলে ভুল করবেন। এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে। অতএব ভুলে যাবেন না, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই দেশের জনগণ এক চুল পরিমাণ ছাড় দিবে না। আমরা আজকে সমাবেশে স্পষ্ট দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ভারতকে আওয়ামী লীগ সরকার যে সুযোগ সুবিধা দিয়েছে, ট্রানজিট সুবিধা, বন্দর সুবিধা, বিনা শুল্কে এবং অসম যে চুক্তিগুলো হয়েছে তা অনতিবিলম্বে বাতিল করতে হবে। অসম চুক্তিতে বাংলাদেশ সম্পর্ক বিনির্মাণ করতে পারে না। অতএব ভারত আমাদের প্রতিবেশী, আমরা চাই না আমাদের বিরুদ্ধে আমরা কথা বলতে। আমরা আমাদের অধিকার চাই। সীমান্তে হত্যা, সৈন্যের কোটায় আমরা চাই পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে যে কোনো সম্পর্ক। কাকে অবৈধভাবে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যখন চাই তখন তা নিয়ে যাবেন, এই যুগ শেষ হয়েছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। উনি বলেছিল 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন একজনকে হত্যা করা হয় 4 জন দাঁড়িয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় সংগ্রামে স্পষ্ট ঘোষণা করেছে, আপনারা যখন বাংলাদেশ একটা গুলি চালাবেন আরো 40 জন দাঁড়াবেন। অতএব আমরা বুঝতে শিখেছি, বাংলাদেশ বঙ্গবন্ধু সে অসম বাংলাদেশ নাই। এই বাংলাদেশ গৃহপালিত আওয়ামী লীগ শেখ হাসিনার সে বাংলাদেশ নাই। অতএব বাংলাদেশের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আজকে সমাবেশে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাজপথের লড়াকু সৈনিক, কোন মানুষের নেতা বিপি নুরুল হক নূর বক্তব্য নিয়ে আসছেন। বিপি নুরুল হক নূর। সবাই বসবেন, কেউ দাঁড়াবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ দাঁড়াবেন না। যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে তারা সময়োপযোগী একটি কর্মসূচি নিয়েছে। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যুব অধিকার পরিষদ তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সোচ্চার ছিল। আজকেও যখন দেশে নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় আগ্রাসনের ষড়যন্ত্র চলছে, আধিপত্যবাদীদের ষড়যন্ত্র চলছে, যুব অধিকার পরিষদ ঠিকই সেই সময় একটা যুব সমাবেশের ডাক দিয়েছে। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, অন্যান্য নেতৃবৃন্দ যুব সংগঠনের বক্তব্য রেখেছেন, সাংবাদিক ভাই বোনেরা আছেন। নামাজ শুরু হয়ে যাবে, এই জন্য খুব সংক্ষিপ্তভাবেই বলতে হচ্ছে। আজকে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে,
বিশেষ করে শেখ হাসিনার পতন পরবর্তী ভারতের সাথে যে বাংলাদেশের সংকট, আমরা মনে করি যে সেই সংকটের জন্য দায়ী ভারত। সরকারের পক্ষ থেকেও সুস্পষ্ট বার্তা ছিল, রাজনৈতিক দলগুলোও বলেছে ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি স্বাভাবিকভাবেই চলবে। তবে আওয়ামী লীগকে যেভাবে তারা দাস দাসীর মতো ব্যবহার করেছে, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলকে সেভাবে দাস দাসীর মতো ব্যবহার করতে পারবে না। যার ফলেই ভারতের দিক থেকে এই প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশকে নিয়ে সংঘবদ্ধভাবে ভারতের গণমাধ্যম, তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য। আমরা ভারত সহ সমস্ত বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানাবো, আপনারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রামগঞ্জে ঘুরে দেখুন কোথায় হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, কোথায় মন্দিরে আক্রমণ হয়েছে। যেই দু একটি ঘটনা ঘটেছে এগুলো রাজনৈতিক ঘটনা। আওয়ামী লীগের আমলে হিন্দু হয়েও যারা মুসলমান কিংবা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, জনরোষে জনক্ষোভে আজকে তাদের নামে মামলা হচ্ছে, কোথাও বিচ্ছিন্ন হামলা মামলার ঘটনা ঘটছে। এটি কোনো সামগ্রিক ঘটনা না। কাজে আমরা ভারতের মিডিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো বিষয়টি সঠিকভাবে আপনারা তুলে ধরবেন। ভারতের বিক্রম মিশ্রি পররাষ্ট্র সচিব এখানে এসেছেন, দেখেছেন ওই যে বলে ঠেলার নাম বাবাজি। আগে যারা আসতো পায়ের উপরে পা তুলে কথা বলতো, এখন দেখেছেন তো বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে কথা বলে বিনয়ের সাথে মার্জিত ভাবে। কাজে আপনি যদি মাথা উঁচু করে দাঁড়ান, আপনার প্রতিপক্ষ সেভাবেই আপনাকে সম্মান করবে। এই পরিবর্তিত বাংলাদেশে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে গত 16 বছরে শেখ হাসিনার আমলে ভারতের সাথে যে সকল অন্যায্য এবং দেশ বিরোধী চুক্তি হয়েছে সমস্ত চুক্তি জনসম্মুখে প্রকাশ করা। একই সাথে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ভারতকে জানিয়ে দেওয়া। ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায়, বন্ধুত্ব করতে চায়, সেই সম্পর্ক হবে দু দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। আজকে বাংলাদেশ এবং ভারতের যে 54টি অভিন্ন নদী, সেই 54টি অভিন্ন নদীর পানি বাংলাদেশ পশ্চিমকালেও পায় নাই। কাজে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন, কিন্তু আমাদের 54 অভিন্ন নদীর ন্যায্য হিস্সা, তিস্তা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা ইউনুস সরকারকে অনুরোধ জানাবো, ভারত যদি তিস্তা চুক্তিতে সায় না দেয়, প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন। একই সাথে বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশ ভারতের সীমান্তে যেভাবে প্রতিদিন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়, পরিষ্কারভাবেই এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন বিডিআরের ডিজি ছিলেন, তাদের নির্দেশনা ছিল আমাদের একজন বাংলাদেশিকে মারলে তাদের 2জন সোলজার, একজন সাধারণ ইন্ডিয়ান, 3 জনকে মারতে হবে। আমরা আজকে বিডিআরকে এই কথাই স্মরণ করে দিতে চাই, সীমান্তে একজন বাংলাদেশি লাশ পড়লে আপনারা পাল্টা 2টো লাশ ফলাবেন। আমরা শান্তিপূর্ণ জাতি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা অশান্তি যুদ্ধ বিগ্রহ চাই না। কিন্তু ওই যে ভারতের ক্ষমতাসীন দলের এই যে উগ্র হিন্দুত্ববাদীরা সীমান্তের ওখানে এসে স্লোগান দিচ্ছে, বাংলাদেশে ঢোকার চেষ্টা করা হচ্ছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তোমরা যদি এই সমস্ত বিশৃঙ্খলা উস্কানি বন্ধ না করো, বাংলাদেশের জনগণ বসে থাকবে না। সরকার প্রশ্নে 2টো কথা বলে শেষ করতে চাই। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে, কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্য, সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা, মনের ভাষা বুঝতে পারছে না। জুলাই বিপ্লবে, ফ্যাসিস্ট শাসনের পতনে বাম ডান
সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিল্পী, সাহিত্যিক সকলের যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, রাষ্ট্র সংস্কার করা হবে। কিন্তু দুঃখজনক আমরা দেখলাম যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম তারা তাদের সার্কেলের বন্ধু বান্ধব 4টা লোকজনকে নিয়ে এই সরকার গঠন করলেন, মানুষকে হতাশ করলেন, আন্দোলনকারী নেতৃবৃন্দ, রাজনৈতিক দল সকলকে আঘাত দিলেন, যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে। যেখানে জুলাই বিপ্লবে কিংবা 5ই আগস্টের পরে 8ই আগস্ট পর্যন্ত যে আপনাদের প্রতি সর্বজনীন সর্বদলীয় সমর্থন ছিল, এখন কেন সেটিতে ভাটা পড়ছে? আমাদের একজন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়, তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায়। আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার পরে নির্বাচন, প্রয়োজনে যদি 2 বছর এই সরকারকে থাকতে হয়, 5 বছরে যদি এই সরকারকে থাকতে হয়, এই সরকার থাকবে, সেই সমর্থন আমরা দেব। কিন্তু যারা সরকারে গেছেন তাদের তো আউটলুকটা, দৃষ্টিভঙ্গিটা সার্বজনীন থাকতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল সংগঠনের প্রতি হয় তাহলে তো আপনারা সবার সমর্থন পাবেন না। যে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল, কেন তারা এখন আপনাদের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে? সেই কারণ ফাইন্ড আউট করতে হবে। আমি এখনো অস্থির হতে চাই না, এখনো অধৈর্য হতে চাই না, আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই, আরো কিছুটা সময় দেখতে চাই। অনেক রক্ত ত্যাগের বিনিময়ে 53 বছরে একটিবার এই বাংলাদেশে গণ অভ্যুত্থান আমরা ঘটিয়েছি 2024 সালে। কাজে এই গণ অভ্যুত্থানের সরকারকে দিয়ে আমরা যদি এই ভারতীয় আগ্রাসন ঠেকাতে একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি গ্রহণ করতে না পারি, রাজনীতিতে সংস্কার না করতে পারি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, মানবাধিকার কমিশনের মতো কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারি, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে। রাজনৈতিক দলগুলো অতীতে যারা ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, নিজের মতো করে গড়ার চেষ্টা করেছে, যার ফলে আজকে এই চরম সংকট দেশে তৈরি হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি, রাজনৈতিক দলগুলোর সংস্কারও জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, একজন ব্যক্তি যদি আমৃত্য দলের সভাপতি চেয়ারম্যান থাকেন তাহলে তো তার মধ্যে ক্ষমতার লোভ মোহ পেয়ে বসবেই। কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে প্রসারিত করতে হবে। রাজনৈতিক দলগুলো রাজনীতিরও সংস্কার প্রয়োজন আছে। এই সরকারকে দিয়ে যদি আমরা এই সংস্কারগুলো না করতে পারি, দ্রুত সময় নির্বাচন হলেই রাজনৈতিক দলগুলো এসে করবে না। রাজনৈতিক দলগুলোর চরিত্র আপনারা দেখেছেন, বুঝেছেন, জেনেছেন। কাজেই এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে, রাগ আছে। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আমাদের দাবি আদায়ে বাধ্য করব, কিন্তু এখনই এই সরকারকে ফেলে দিতে হবে, এই সরকারকে চলে দিতে হবে, এই লাইনে যাওয়া যাবে না। ধৈর্য ধরেন। এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তারা 1 সপ্তাহ টিকে থাকতে পারবে না।
এটা তারা ভালো করেই বুঝে এবং সরকারকে বুঝতে হবে কারা তাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আর কারা তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত আছে। সেটা বুঝে তাদেরকে পদক্ষেপ নিতে হবে। পরিষ্কারভাবেই বলছি যে রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু একটা নির্বাচন হলে এই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। এই শহীদদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা পাবো না। নির্বাচনের রোডম্যাপ এবং প্রস্তুতি চলবে, রাষ্ট্র সংস্কারও চলবে। সরকারকে তার কাজে কর্মে স্বচ্ছতা জবাবদিহিতা থাকতে হবে, জনগণের সামনে জবাবদিহিতা করতে হবে। সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেওয়া উচিত না। আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ওইখানে, আপনারা কোনো দলের প্রতিনিধি না। কাজে এমন বক্তব্য দিবেন না যেটাতে কোনো গোষ্ঠী ক্ষুব্ধ হয়, রাজনৈতিক দলের বিপক্ষ যায়। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যুব অধিকার পরিষদ আজকে এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এই যুব সমাবেশের মাধ্যমেও তারা আপনাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। ছাত্ররা জাতীয় ঐক্যের মাধ্যমে, জাতীয় ছাত্র সংহতির সপ্তাহ ঘোষণার মাধ্যমে সরকারের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক দল জাতীয় সংগ্রাম হয়েছিল একটা ইস্যুতে, একটা ভারতীয় অপপ্রচার এবং প্রোপাগান্ডা, অন্য কোনো ইস্যুতে নয়। কাজী এই একটা ডায়লগ নিয়ে তুষ্ট থাকলে চলবে না। বিভিন্ন ইস্যুতে ডায়লগ করতে হবে, আলোচনা করতে হবে এবং সমাধানে পৌঁছাতে হবে। এটাই সরকারের প্রতি আমাদের আহ্বান। যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।